এই নিষেধে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। এই নিষেধে অনায়াসে খেলা করে আলো ছায়া, আমার কাছে এসো না প্লিজ, আমায় ছেড়ে দাও। না আমার কাছে এসো না, আমার কাছে এসো না প্লিজ প্লিজ প্লিজ, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমার কাছে এসো না প্লিজ প্লিজ, ছেড়ে দাও ছেড়ে দাও। কি হলো তোমার? গেলে যে এখনো যে কিছুই হয়নি, এত সহজে ছাড় তো তুমি পাবে না। সরি ডিয়ার, সরি, ভেরি সরি। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ, ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা। শুভরাত্রি প্রিয়তমা। নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল সুমি। আর মাত্র কিছুক্ষণ, তারপর এই সব কিছুর শেষ হতে চলেছে। অনেক মানসিক কষ্ট সে সহ্য করেছে। চোখের জলটা মুছে পাখার দিকে একবার মুখ তুলে তাকালো সে। মনে মনে বলল, ভালো থেকো বাবা, ভালো থেকো। আর কেউ তোমার কাছে আবদার করবে না সপ্তাহে একটা দিন ঘুরতে নিয়ে যাওয়ার। তোমার মোমোর প্লেট থেকে কেউ মোমো তুলে নেবে না। টিউশনির টাকা জমিয়ে তোমার জন্য। আর বলতে পারল না সে। মনে মনেও হু হু করে কান্নায় ভেঙে পড়ল সুমি। দূর থেকে একটা গান ভেসে আসছে। গানটা শুধু চেনা নয়, ওর জীবনের সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে গানটার। প্রথম এই গানটা বাবানি ওকে শুনিয়েছিল। সিনেমা বা টিভি দেখতে খুব একটা পছন্দ করত না সুমি। এই নিয়ে বাবান আর ওর মধ্যে কত যে ঝামেলা হয়েছে তার হিসেব নেই। বাবানের মতে ও নাকি ব্যাকডেটেড। মনের মধ্যে ভিড় করে আসছে কথাগুলো। সামনে দেওয়াল ঘড়ি জানান দিচ্ছে এখন 7:50। আর 1 ঘন্টা 10 মিনিট পরে 9টা নাগাদ তাদের বাড়ির খাবার সময়। তার ভাইয়ের, বাবার, মার। কিন্তু আজকে থেকে 3 জন বসবে। আচ্ছা, বাবানের কি একবারের জন্য মনে পড়েনি সুমি কিভাবে তার দুঃসময় পাশে দাঁড়িয়েছিল? তখন সুমির বিএ ফাইনাল সেমিস্টার। বাবান তখন একটা ছোট কোম্পানিতে চাকরি করত। সেখান থেকে তার চাকরিটা চলে গিয়েছিল। সুমির বাবার কারখানাও ঠিক সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল। ভাইয়ের ফার্স্ট ইয়ার, সুমি তখন ফাইনাল সেমিস্টারে তোয়াক্কা না করেই একটা রিসেপশনিস্টের চাকরি নিল এক জায়গায়, আর সাথে টিউশনই পড়াতে লাগলো।
বাবানের বাবা মারা গেলেন বাবানের চাকরি পাবার ঠিক আগেই। সুমির টাকার ঘাটতি থাকলেও ভালোবাসার ঘাটতি কোনো কালেই ছিল না। নিজের পরিবারের খরচের সাথে বাবানের হাত খরচটুকুও দিয়ে যেতে লাগলো। সেই বছর আর পাস করা সম্ভব হয়নি সুমির। আরও একটা বছর অপেক্ষা করতে হলো তাকে। কিন্তু ভালোবাসার মানুষগুলোর জন্য এইটুকু কষ্ট তো স্বীকার করেই নেওয়া যায়। তারপর বাবান আবার চাকরি পেল, এবার ভালো কোম্পানিতে। বেশ কয়েকটা ইন্টারভিউ দেওয়ার পরে তারপর সুমি গ্র্যাজুয়েশন শেষ করল। এরপর গল্পটা যেমন হতে পারত তেমনটা হলো না। কয়েক বছর চাকরি করার পর বাবান আর সুমির বিয়ে হয়ে গেল। একটা সুন্দর সুখের সংসার। কিন্তু না, কিছুদিনের মধ্যেই বাবানের ব্যবহার আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো। সুমি প্রথম প্রথম ভেবেছিল হয়তো কাজের চাপে এরকম করছে বাবান, কিন্তু ক্রমে বাবান সুমির প্রতি অবহেলা বাড়াতে লাগলো। কিন্তু সুমি বাবান ছাড়া আর অন্য কোনো কিছুই ভাবতে পারত না। এর মধ্যে সুমির ভাই গ্র্যাজুয়েশন শেষ করল, সাথে একটা সরকারি চাকরির লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা দিয়ে চাকরিও পেয়ে গেছে। শুধু জয়েনিং লেটার হাতে পাওয়ার অপেক্ষা। সুমির পরিবার এখন সব দিক থেকে খুশি হবার কথা, কিন্তু সুমি বাড়িতে জানাতে পারেনি এভাবে বদলে যাওয়ার কথাটা। আস্তে আস্তে ভেতরটা বিষাক্ত হয়ে যাচ্ছিল তার। আজকের ঘটনার পরে তাই ঠিক করেই নিল আবার এই সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। গলায় ফাঁসের দড়িটা পড়ে একবার শেষবারের মতো বাবা মা ভাইকে মনে করল সুমি। মনে মনে বাবানকে বলল, ভালো থেকো বাবান, হয়তো দেখা হবে আবার কোনো জন্মে, অথবা শুভরাত্রি প্রিয়তমা। খানিক ছটফট করল সুমির দেহটা। তারপর সব স্থির হয়ে গেল। ঘরটা আধো অন্ধকারে ঢেকে আছে। ড্রিম লাইটের মন্দিরের আলো আলতোভাবে খেলা করে বেড়াচ্ছে দুটো প্রাপ্তবয়স্ক মানুষের কামনমত্ত শরীরের উপরে। মেয়েটা তার সর্বস্ব দিয়ে পুরুষটিকে নিজের বশীভূত করার বাসনায় স্ব-ইচ্ছায় এই শরীরী খেলায় লিপ্ত হয়েছে। মেয়েটি জানে এটাই তার শেষ সুযোগ। আজ যদি সে ব্যর্থ হয় তাহলে আর কোনো উপায় থাকবে না ওকে আটকে রাখার। চলছিল সব ভালোই। চরম সুখের মুহূর্তেই ঘটল সেই অনভিপ্রেত ছন্দপতন। বস্তুত ছেলেটার জন্যই মেয়েটি প্রাণে বাঁচল। আর একটু দেরি হলেই ভারী সিলিং ফ্যানটা ভেঙে পড়ত মেয়েটির মাথায়। ফ্যানটা চলছিল না, তাহলে বন্ধ ফ্যান কি করে খসে পড়ল বুঝতে পারল না দুজনেই। ফ্যানটা ততক্ষণে বিছানার পাশে ড্রেসিং টেবিলের ওপরে পড়ে চুরমার করে দিয়েছে কাঁচটাকে। চরম সুখের মুহূর্তটা নষ্ট হওয়ার জন্য ছেলেটির মুড এক প্রকার বিগড়েই গিয়েছিল। তাও ওই অবস্থাতেও ও দেখতে পেল বিছানার একপাশে কুঁকড়ে ছোট হয়ে আছে ভয়ার্ত মেয়েটির অসহায় নগ্ন দেহটি। মেয়েটি বুঝতে পেরেছে ছেলেটিকে আটকে রাখার আর কোনো উপায় নেই। অনেক কষ্ট করে শেষবারের জন্য ওকে রাজি করিয়ে নিয়ে এসেছিল বাড়িতে, কিন্তু না, আজ এই ঘটনার পর আর কোনো আশাই থাকবে না। ছেলেটার নজরে না পড়লেও ওই অবস্থাতে মেয়েটার ঠিকই নজরে পড়েছে। দরজার পাশে অন্ধকারটায় খুব হালকা কিন্তু স্পষ্টভাবে ফুটে রয়েছে দু টুকরো জ্বলন্ত অঙ্গার।
দৃশ্যটা স্পষ্ট না হলেও ও বুঝতে পেরেছে যে আছে ওই অন্ধকারে সেই মেয়েটার ওই অবস্থা দেখে নিশ্চয়ই হাসছে। রাত্রিবেলায় নিজের ঘরে শুয়ে অহনার সঙ্গে কথা বলছিল জিৎ। বড্ড মিষ্টি দেখতে মেয়েটাকে। আসলে চেহারা, অ্যাপিয়ারেন্স, স্মার্টনেস সব দিক থেকেই অহনা যাকে বলে সুপার। যখন জিতের দিকে তেরচা চোখে তাকিয়ে, মানে যাকে বিল্লল কটাক্ষ বলে, সেইভাবে আবদার করে, জিতের বুকে যেন একটা ঝড় বয়ে যায়। এই মেয়েটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। অন্তত যখন বিয়ের পর দুজনে একসঙ্গে থাকবে, জিৎ শুধু সেই সময়ের কথাটাই ভাবে। কিন্তু দুজনের কথা বলার মাঝখানে জিৎ বুঝতে পারল একটা নম্বর থেকে বারবার তার ফোনে কল আসছে। একটু বিরক্ত হলো সে। একটু অহনাকে হোল্ড করতে বলে ফোনটা রিসিভ করলো। খানিকক্ষণ কথা বলে কেটে দিল সে। বিরক্তিকর, এই ফোনটাকে এখনই আসতে হলো। অহনার সাথে কথা বলার সময় মুডটাই নষ্ট হয়ে গেল। অহনাকে কোনো মতে বলল, শোনো না, একটা ফোন এসেছিল। কার ফোন জিৎ? ওই আর কি অফিসে, মানে বুঝতেই পারছো, একটা প্রেজেন্টেশন নিয়ে আমাকে কন্টিনিউ। অহনাও সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোম্যান্সের মুডটাই বিগড়ে যায় এভাবে। যাকে কালকে সে জিতের জন্য একটা গিফট কিনবে ঠিক করেছে। সেটা দেবে বলে জিতের সাথে সে দেখা করবে সন্ধেবেলায় একটা ক্যাফেতে। জানুয়ারি মাসের শীতের রাত। কলকাতার আভিজাত্য আস্তে আস্তে লেপ মুড়ি দিচ্ছে। কাঁথা আর লেপটা নিজের গায়ে ভালো করে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল জিৎ। শুধু মনের মধ্যে অহনা রয়ে গেল। ওদিকে ফ্ল্যাটে নিজের অন্ধকার ঘরে নরম বিছানা, টেডি বিয়ার, ব্ল্যাঙ্কেট আর জানলার কাঁচে লেগে থাকা ভিআইপি রোডের আলোর অংশ। এরই মাঝে অহনা জেগে রইল সোশ্যাল মিডিয়া নিয়ে। অহনার মনে হলো জানলার বাইরে থেকে আলোটা কমে যাচ্ছে যেন। তবে কি কিছু হলো? কারণ ওই স্ট্রিট লাইটগুলো সারা রাত চলে। অহনা একবার কি হয়েছে দেখবে বলে অলসভাবে ঘাড় ঘোরালো, আর তখনই প্রচণ্ডভাবে চমকে গেল। ওটা কি? বাইরে অত বড় ওটা কি? জানলার ওপারে দাঁড়িয়ে, না দাঁড়িয়ে না, জানলাটার সঙ্গে লেপ্টে আছে যেন। কি সেটা বুঝতে পারছে না। মানুষ নাকি গিরগিটির মতো কোনো প্রাণী? অহনা ঘটনার আকস্মিকতায় চোখ বুজে ফেলেছিল প্রচণ্ড ভয়। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখল, কই কিছু নেই তো। ওই তো দিব্যি আলো জ্বলছে রাস্তায়। তাহলে সে কি ভুল দেখল? তখনও ভয়ের চোটে তার বুক ধড়ফড় করছিল। এগিয়ে গিয়ে জানলার কাছে দাঁড়ালো সে। ওই নিচে ভিআইপি রোডের বুক দিয়ে ছুটে যাওয়া গাড়িগুলো লেকটাউনে ফ্ল্যাটের 7 তলা থেকে দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো সে। হাত বাড়িয়ে পর্দাটা টানতে লাগলো সে। ধপ, একটা শব্দ হলো না ঘরের ভেতরে? কি একটা পড়ে গেছে। অহনা ঘাড় ঘোরালো। বাইরের আলোতে দেখা যাচ্ছে তার টেডি বিয়ারটা পড়ে গেছে। অহনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিছানার মাঝখানে থাকা টেডিটা ওভাবে আপনা আপনি বিছানার পাশে মাটিতে কি করে পড়ে গেল? আর টেডি বিয়ার পড়ার শব্দ এত জোরে। অহনার ভেতরটা আবার কেঁপে উঠল। কোনো মতে আলোটা জ্বালিয়ে সারা ঘর খুঁজে দেখল সে। না, কেউ নেই। কি সন্দেহ হওয়াতে টেডিটা নাড়িয়ে দেখল, কিন্তু এতে তো কিছু শব্দই হলো না। তাহলে অহনার আর সাহস হলো না আলোটা নেভাতে। এমনকি ঘুমোতেও সাহস হচ্ছে না তার। এই দুটো ঘটনায় কি তার মনের ভুল, নাকি? ঘরে আলো জ্বলতে থাকলো। ঘুম আসতে চাইছিল প্রথম দিকে,
মনটা বেশ অশান্ত হয়ে আছে। আর কি করেই বা শান্ত থাকবে? আচ্ছা, টেডিটা কি করে পড়ে গেল? আর পড়লই যদি, অত জোরে আওয়াজ হবে পড়ার সময়? আর একটু আগে ওই বিকট ছায়া, সেটাই বা কিসের ছিল? কথাগুলো মনে ভিড় করে আসতেই অজানা একটা ভয়ে গাটা শিরশির করে উঠল অহনার। জিতকে একটা ফোন করবে, বলবে ও যতক্ষণ না ঘুমায় ফোনে থাকতে। না থাক, ও হয়তো ভীতু ভাবতে পারে অহনাকে। তাই অহনা আবারও চেষ্টা করলো ঘুমানোর। না, আর বেশি সমস্যা হলো না। কখন যেন অহনা ঘুমিয়ে পড়েছে সে নিজেও খেয়াল করেনি। কিন্তু ঘুমিয়ে পড়ার পর সে এটাও খেয়াল করতে পারল না তার ঘরে জ্বলতে থাকা লাইটটা কখন যেন নিভে গেল। কতক্ষণ দাঁড়িয়ে আছে মৌ পার্ক স্ট্রিট সিমেট্রির সামনে তা সে জানে না। সদ্য সদ্য প্রেমে পড়লে যা হয় আর কি, নাওয়া খাওয়া, ঘুম, এমনকি সময়ের দিকেও নজর থাকে না কারুর। মৌয়েরও সেই দৃশ্য। যখনই শুনেছে অর্ক ওর সঙ্গে দেখা করতে চায়, আর দ্বিতীয়বার ভাবেনি, ছুটে চলে এসেছে। যদিও ওদের দেখা হওয়ার কথা ছিল বিকেল 4টে, কিন্তু যদি অর্ক আগে চলে আসে এই ভেবে আগে ভাগেই সে চলে এসেছে এখানে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, এই সময় যদি অর্ক ওকে, আর ভাবতে পারল না মৌ। কথাটা মনে আসতে মুখে হাত চাপা দিল সে। ব্লাশ করছে রীতিমতো। কিন্তু কিভাবে যে এত তাড়াতাড়ি ও অর্কের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ওর সাথে দেখা হওয়াটা ছিল বড্ড আকস্মিক, অ্যাক্সিডেন্টই বলা চলে। মাসখানেক আগের কথা। মৌ গিয়েছিল হাতিবাগানে একটা বড় পলিক্লিনিকে ওর বাবার টেস্টের রিপোর্ট আনতে। বেরোনোর সময় হঠাৎ পা মুচকে গিয়ে 10টা সিঁড়ির ওপর থেকে গড়াতে গড়াতে পড়ল একদম বড় রাস্তার ওপরে। ঠিক সেই সময় অপর দিক থেকে বাইক নিয়ে আসছিল অর্ক। সামনে মৌকে এইভাবে গড়িয়ে পড়তে দেখে সজোরে ডিস্ক ব্রেকটা চেপে ধরেছিল। তাহলে নির্ঘাত সেদিন কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অতগুলো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া ও মাথায় চোট লাগার দরুন মৌয়ের তখন আর জ্ঞান নেই। ব্যাপারটা বুঝতে পেরে নিজেও বেশ অপ্রস্তুত হয়ে পড়ল অর্ক। সামনে অচেতন মেয়েটাকে দেখে বেশ মায়া হয় অর্কর। তড়িঘড়ি মেয়েটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। বেশিক্ষণ লাগেনি, ফার্স্ট এড দেওয়ার পর জ্ঞান এসেছিল মৌয়ের। অর্ক বাড়ি পৌঁছে দিয়েছিল সেদিন মৌকে। তারপর একটু একটু করে ফোনাফুনি হতে লাগলো। আপনি ধীরে ধীরে পরিবর্তিত হলো তুমিতে। আর তারপর এই আজকের দিন। স্বপ্নের মতো লাগছিল ব্যাপারটা মৌয়ের কাছে। সময় পেরোতে লাগলো। দিনের আলো রক্তিম হতে যখন শুরু করেছে, দূর থেকে অর্ককে দেখতে পেল মৌ। ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসিটা চওড়া হয়ে ছড়িয়ে পড়ল মৌয়ের মুখে। কথা মতো সন্ধেবেলা জিতের সাথে পার্ক স্ট্রিটের এক্সপ্রেসোতে দেখা করলো অহনা। অহনা অনুভব করলো জিতের হাতটা যখন তার হাতকে চেপে ধরেছিল, তার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছিল। কিসের বিদ্যুৎ? এটাকে কি শুধুই ভালোবাসা বলে, নাকি কামনাও মিশেছিল তার সঙ্গে? অহনার মনে কালকে রাত নিয়ে যেটুকু দ্বন্দ্ব ছিল তাও যেন মিলিয়ে যেতে লাগলো। শুধু মনে হতে লাগলো কবে সে জিতকে পুরো নিজের করে পাবে। মনের ভাবটা খানিক দমন করে আলতো করে হাতটা ছাড়িয়ে নিয়ে অহনা বলল, এই শোনা, একটা গিফট আছে তোমার জন্য। গিফট? ওয়াও, কি জানতে পারি? বলবো কেন? এই নাও, নিজেই দেখে নাও। একটা প্যাক করা গিফটের বাক্স জিতের হাতে তুলে দিল অহনা। বাক্সটা দেখল জিত। একটা মাঝারি আয়তনের বাক্স। জিত খুলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে অহনা আটকালো। এই না না, একদম না। কিন্তু কেন সুইট হার্ট? সারপ্রাইজ, বাড়ি গিয়ে দেখবে কেমন।
ওকে, সারপ্রাইজ, হ্যাঁ? ওকে, দেন বাড়ি গিয়ে না হয় দেখবো কি গিফট তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে। জিৎ আর খুলল না। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে যখন দুজনে বেরোচ্ছে সেখান থেকে, তখন জিতের মনে হচ্ছিল এই সময়টা যেন আরও লম্বা হলে ভালো হতো। এই শীতের কলকাতা, দুপুরে রোদের ওম মেখে, রাতে যেন কুয়াশার আদর দিয়ে মুড়িয়ে দিতে চায় সবাইকে। অথবা এই শীতটুকু নিছক একটা অনুঘটক, অহনাকে আরেকটু কাছে, আরেকটু অন্তরঙ্গে পাওয়ার জন্য। নিজেদের দেহের উষ্ণতা ভাগ করে নেবার জন্য। তারপর পার্ক স্ট্রিটের মুখ থেকে দুজন দুদিকে রওনা হলো নিজের নিজের বাড়ির দিকে। অহনা শুধু সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছে কখন বাড়ি গিয়ে গিফটের মোড়ক খুলবে জিৎ, আর তার দেওয়া শো পিসগুলো দেখে বাচ্চাদের মতো উচ্ছ্বসিত গলায় তাকে ফোন করবে। অবশেষে ফোন এলো জিতের, কিন্তু যেভাবে ভেবেছিল সেভাবে নয়। জিতের এই গলার সাথে সে পরিচিত নয়। গলায় যেন বিরক্তি, রাগ, বিস্ময় সব মিশে আছে। হোয়াট ইজ দিস ওনা? মানে তুমি সারপ্রাইজ গিফট দেবে বললে, ওকে, কিন্তু তাই বলে এইভাবে প্র্যাঙ্ক করবে? প্র্যাঙ্ক? হোয়াট আর ইউ টকিং? হোয়াট অ্যাম আই টকিং? দেন দেখো এই জিনিসগুলো কি তবে। জিতের আচমকার চিৎকার শুনে রীতিমতো অহনার বুক ধড়ফড়ানি আরম্ভ হলো। সে তো নিজের হাতে দেখে শুনে দিল প্যাক করার জন্য সুন্দর একটা শোপিস, কিন্তু সেটা দেখে এইভাবে রিয়েক্ট করছে কেন ও? তাহলে কি ভুলবশত অন্য কিছু দিল? কিন্তু এইরকম ভুলের সম্ভাবনাও তো নেই বললেই চলে। অহনা কি ভেবে বলল, একটু ছবি পাঠাও তো। কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ করে জিতের মেসেজ এসে ঢুকলো। ছবিটা ওপেন করে হাঁ হয়ে গেল অহনা। এগুলো কি? কোথায় সেই সুন্দর শোপিস? এ যে বাক্স ভর্তি এক গাদা ছাই। হোয়াট দ্য? আর কিছু বলতে বা ভাবতে পারল না সে। জিতকে আবার একবার ফোন করলো। বেবি, বেবি, সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি করে হলো। বিশ্বাস করো, আমি নিজের হাতে দিয়েছিলাম প্যাক করতে। আচ্ছা আচ্ছা শোনো, আমি কালকে আবার ওই শপে গিয়ে খোঁজ নেব, কেমন? প্লিজ তুমি মাইন্ড করো না, প্লিজ। ওকে। কট করে ফোনটা কেটে দিল জিত। অহনাকে অন্য কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। ও বুঝতে পারল আজকে আর কথা বলার মুড নেই জিতের। পরের দিন ছিল রবিবার। অহনা সোজা গিফট শপে গিয়ে মালিককে ধরল, সব খুলে বলল। গলায় ঝাঁঝ বেশ স্পষ্ট। মালিক শুনে বেশ অবাক হয়ে গেল। অহনা চার্জ করল, এই যে আপনারা কি দিয়েছেন আমাকে কালকে? মানে এটা কখনোই হতে পারে না। তবে কি আমি সকাল সকাল আপনাদের সাথে ঠাট্টা করতে এলাম নাকি মশাই? না মানে সেটা বলতে চাইনি। আচ্ছা বেশ, আমি না হয় কালকের সিসিটিভির ফুটেজ দেখাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। অহনা আর শপের মালিক দুজনেই দেখল কালকের ফুটেজটা। অহনা শোপিসটা মালিকের হাতে তুলে দিল। মালিক কর্মচারীকে দিল প্যাক করে দেবার জন্য। অহনা নিয়ে বেরিয়ে গেল। সব স্পষ্ট দেখা যাচ্ছে। সব দেখে অহনা বিস্মিত আর লজ্জিত হয়ে বলল, তাহলে গিফটের প্যাক খুলে ছাই বেরোলো কিভাবে? এবার দোকানের মালিক বিরক্ত হয়ে উঠল। রেগে মেগে বলল, আমি কি করে বলবো ম্যাডাম? আরে এখান থেকে বেরিয়ে কোথায় না কোথায় গিয়েছিলেন, সেখানেই হয়েছে। সব জায়গায় গলাবাজি করলেই তো মিথ্যাটা সত্যি হয়ে যায় না। জানতো আপনার ওই চক্করে সকালবেলায় কিছু খদ্দের হাতছাড়া হলো। চত্ব সব চোটেও আমার কপালে। জান, সত্যিই তো প্রথমে না জেনেই বেশ জোর গলাতে কথা বলেছে সে। এক প্রকার ব্লেমই দিয়েছে মালিকটির ওপরে। সে সময় শোরুমে ইতিউতি কয়েকজন কাস্টমারও ছিল বটে। অধিকাংশই জিনিসপত্র নেড়ে চেড়ে চলে যায়, কিন্তু দোকানের মালিক সেটা বলবে কেন? সেও বেশ করে কোষে শুনিয়ে দিল অহনাকে। রীতিমতো অপমানিত হয়ে মাথা নিচু করে অহনা বেরিয়ে এলো দোকান থেকে। সারাটা রাস্তা সে ভাবতে ভাবতে গেল।
কাল সে নিজের স্কুটিটা নেয়নি, তাহলে কি পাবলিক বাসে যাবার সময় কেউ পাল্টে দিয়েছে? সেটা একেবারেই অসম্ভব, কারণ এরকম কাজ কেউ কেনই বা করবে? আর ব্যাগটা নিয়ে কোলের ওপরেই বসেছিল সে। হঠাৎ পরশু রাতের কথা মনে পড়ে গেল তার। তাহলে কি সেই সবই সত্যি ছিল নাকি? দিনের আলোতেও অহনার গায়ে কাঁটা দিয়ে উঠল। অফিসে গিয়েও কাজে মন বসাতে পারল না অহনা। এটা কিভাবে হতে পারে? কাউকে বলতেও পারছে না, বললে তাকেই হাসির পাত্রী হতে হবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে অহনা তার মাকে পুরো কথাটা খুলে বলল। জিতের ব্যাপারে মা সবটাই জানে, তাই এই সময় মাকেই একমাত্র ভরসা করা যায়। সব শুনে তিনি ভ্রু কুঁচকে বললেন, তুই আগে বলিসনি কেন? বিশ্বাস করো মা, আমি নিজেই বুঝতে পারিনি। আমি সেদিন রাতে প্রথমে ভাবলাম আমার কোনো ইলিউশন, কিন্তু কিন্তু কালকে যা হলো মা, সেটা কি শুধুই আমার মনের ভুল, না অন্য? দেখ, তোর তোর কোথাও ভুল হচ্ছে না তো? না মা, ইম্পসিবল। আচ্ছা, জিৎ কি তোর সাথে ঠিক মতন কথা বলছে? ঠিক ঠিক বুঝতে পারছি না মা, আজকে তেমন কথা হয়নি। তুই এক কাজ কর, জিৎকে দুদিন পরে কোথাও ঘুরতে নিয়ে যা, তুইই নিয়ে যা। মা, বাবাকে বলো না কিন্তু, তাহলেই বাবা আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে যাবে। নিশ্চিন্ত থাক, আমি বলবো না। মাথাটা কেমন ধরে আছে, একটু গরম জলে স্নান করতে পারলে ভালো হতো। অহনা গিজার চালিয়ে জল গরম করে স্নানে ঢুকল। শীতের রাতে গরম জলে স্নানের পর ঠান্ডা লাগতে পারে, কিন্তু মোটা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকলে সব শীত পালিয়ে যাবে। তাছাড়া মাথাটা ঠান্ডা করতে হবে। শাওয়ারের উষ্ণ জলের নিচে দাঁড়ালো অহনা, চোখ বন্ধ করে। জলের ধারা তার সারা শরীরকে ছুঁয়ে যাচ্ছে। অহনার দেহ একটু কেঁপে উঠল। আচ্ছা, জিতের দু হাতও কি এভাবেই তার সারা দেহকে ছুঁয়ে যাবে? বেশ কয়েক সেকেন্ড পর তার মনে হলো জলের ভেতর থেকে কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। ক্রমে জলের গন্ধটা উগ্র হয়ে উঠল। অহনা চোখ খুলল, ওপরে তাকালো। তার মনে হলো তার নিজের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। জল কোথায়? এ তো গরম রক্তের ধারা। চিল চিৎকার করে বাথরুম থেকে দৌড়ে পালালো অহনা। গায়ে কেবল একটা টাওয়েল জড়ানো, সারা গা ভেজা। শীতের থেকেও ভয়ে ঠকঠক করে কাঁপছে সে। এক দৌড়ে বাবার ঘর এড়িয়ে মায়ের কাছে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। মুখ তার তখনও ফ্যাকাশে। তার মা দেখে অবাক হয়ে তাকালেন। অহনা আর কথা বলতে পারল না। মাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এলো নিজের ঘরে অ্যাটাচড বাথরুমে। তারপর চিৎকার করে বলল, কি হয়েছে রে? মা, 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 ওই কলে জল না, রক্ত বেরোচ্ছে। আমার রক্ত বেরোচ্ছে মা। রক্ত? অহনার মা গিয়ে শাওয়ারে কল খুলে একটু সরে দাঁড়ালেন, কিন্তু কোথায়? দিব্যি গরম জল বেরোতে লাগলো। অহনার মা একটু অবাক হয়ে বললেন, তোর হয়েছে কি? দেখ, আমার কিন্তু সত্যি ভাল লাগছে না। মা চলে গেলে পর অহনা বাকি স্নানটা সেরে নিল। এবার তো জলই বেরোলো। বেরোনোর সময় ধাতস্থ হওয়ার জন্য চোখে মুখে একটু ঠান্ডা জল দিলে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে আয়নায় ভালো করে দেখল। দীর্ঘশ্বাস ফেলে অহনা পেছনে ফিরল, কিন্তু বাথরুমের আয়নায় তার প্রতিবিম্ব একইভাবে দাঁড়িয়ে রইল। সেই প্রতিবিম্বের মুখে একটা হাসি ফুটে উঠেছে। নাইট ড্রেস পরে ঘুমোতে যাবে অহনা। মাথাটা একটু ছেড়েছে যেন। স্ট্রিট লাইটের আলো ঘরে আসছে। পর্দাটা টানতে যাবে, হঠাৎ সেই আলোয় মনে হলো
অহনার বিছানায় যেন কেউ শুয়ে আছে। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে একটা মানুষের আকৃতি ফুটে উঠছে। অহনা থমকে গেল। রক্তের স্রোত দিয়ে আবার ভয়ের কণিকা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল একভাবে। তারপর সাহস করে 1 পা 2 পা করে এগিয়ে এলো। বুক ঢিপ ঢিপ করছে। নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে সে। নিজের দম আটকালো একবার। তারপর হঠাৎ নিজের সবটুকু সাহস একত্র করে হ্যাঁচকা টান মেরে তুলে দিল ব্ল্যাঙ্কেটটা, এবং যথারীতি ব্ল্যাঙ্কেটের নিচে কেউ নেই। আর পর্দা টানল না সে। ব্ল্যাঙ্কেটটাকে গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। তারপর ধীরে ধীরে সে ঘুমে ডুবে গেল। অহনা বুঝতেও পারল না জানলার পর্দাটা আস্তে আস্তে টেনে দিল কেউ। সাথে সাথে ঘরটা ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, আর অবাক হলো না অহনা। বাবা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সে অফিসে যাবে, কিন্তু আজ একটু দেরি হবে। খাবার টেবিলে বসে প্লেট থেকে টোস্ট নিয়ে খেতে খেতে অহনা মাকে বলল, মা, একটা কথা বলবো? কি বল? বলছি, মামার বাড়ির দিকে একজন কি সাধু আছে বলছিলে না? অহনার মামার বাড়ি আগরপাড়ায়। সেখানে একজন তান্ত্রিক সাধক আছেন। অহনার মা অনেকবার অহনাকে বলেছিলেন একটু যাবার জন্য, কিন্তু অহনা ওসবে বিশ্বাস করে না বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে তার যে সে নিজেই যেতে চাইছে। অহনার মা বুঝলেন মেয়েটা বড্ড ভয় পেয়ে গেছে, তাই জিজ্ঞাসা করলেন, কবে যাবি? রোববার, কিন্তু উনি কখন বসেন জানো? না, সেটা তো জানি না। ফোন নম্বরও নেই, কেবল ঠিকানাটা জানি। সমস্যা হলো অহনার দাদু দিদা আপাতত ছোট মেয়ের কাছে থাকে জব্বলপুরে। কিন্তু বড় কথা, অহনার বাবা জানতে পারলে অশান্তি হবে। তাই কথা হলো ওখানে প্রতিবেশী কারুর বাড়ি নিমন্ত্রণ আছে বলে বেরোতে হবে। বাপের বাড়ির প্রতিবেশী কাউকে দিয়ে সেই সাধু কখন বসেন সেটা জানতে হবে। অহনা একটু নিশ্চিন্ত মনে বেরোলো। এই শনিবার সন্ধে সে নিজেই নিয়ে যাবে ডেটিংয়ে জিতকে। তারপর রবিবার আগরপাড়া যাবে। রাত এখনো গভীর নয়, সন্ধে উত্তীর্ণ হয়েছে সবে। গঙ্গার ঘাটে অর্কর কাঁধে মাথা দিয়ে মৌ চোখ বন্ধ করে শুনে চলেছে গানটা। মৌ যদিও পুরনো দিনের গান বেশি ভালোবাসে, এখনকার গান বেশি পছন্দ করে না। বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, মেয়েটা এখনো বাটন সেট ইউজ করে, বর্তমানে অ্যাপল বা iOS এর বাজারে। যেন বিশাল এক চঞ্চল সমুদ্রের মাঝে ছোট্ট একখণ্ড দ্বীপের মতো, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, উচ্ছ্বাস নেই। আছে এমন এক শান্তির বাতাবরণ যা মানুষ শত চেষ্টাতেও খুঁজে পায় না। কিন্তু আজ কেন কে জানে এই গানটা হঠাৎ বেশ মনে ধরে গেল ওর। প্রায় 6-7 বার হয়েই গেল এই গানটা শুনে চলেছে ও। এই অন্ধকার রাত, চারিদিক নিস্তব্ধতার মাঝে, নদীর জলের পাড় ভাঙা আওয়াজের মাঝে এই গানটা মৌয়ের জীবনের সাথে কি করে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, ও বুঝতে পারল না।
শনিবার সন্ধেবেলায় দুজনেই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেগবাগানে দেখা করবে ঠিক করল। জিতের বাড়ি বোসপুকুরে কাছেই। অহনা জিতকে আসতে বলেছে ঠিক রাত 8টায়। তার আগে সে নিজেই দাঁড়িয়ে থাকবে সেখানে। একটা টেবিল বুক করেছে সে। জিত এলো 8টা নাগাদ, কিন্তু আজকে সে কেমন যেন আড়ষ্ট হয়ে আছে। অহনা বারবার জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার জিত? কিন্তু প্রতিবার সে এড়িয়ে গেল কথাটা। বহু চেষ্টা করেও অহনা জিতের মুখ থেকে তেমন কিছুই বের করতে পারল না। প্রায় 1 ঘন্টা পর জিত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। মুখটা কালো হয়ে এলো অহনার। এটা কি হলো? তবে কি ওকে ক্ষমা করতে পারেনি জিত? খুব কষ্ট করে চোখের জল মুছে কোনো মতে বাড়ি এলো অহনা। এসে চোখের জল বাঁধ মানল না, বিছানায় লুটিয়ে পড়ে কেঁদে উঠল হাউ হাউ করে। কিন্তু তখনই ফোনটা বেজে উঠল। জিত কোনো রকমে ফোনটা ধরে বলল, বলো। ওপার থেকে জিতের কুণ্ঠিত গলা ভেসে উঠল। যেটা শুনল তাতে ওর চোখের জল পড়া বন্ধ হয়ে তার জায়গায় কেমন একটা শিরশিরানি ভয় এসে ওকে পাকে পাকে জড়িয়ে ধরল। এই আই এম রিয়েলি সরি অহনা, প্লিজ। ইটস ওকে। ওকে ওকে প্লিজ, তুমি অন্তত এভাবে বলো না। ঠিক আছে জিত, হতেই পারে যে তুমি কোনো কারণে আমার ওপর রেগেছিলে। মানে আমি আমি আবার কি করলাম? কিছু না জিত। না না, বলো বলো, কি বলতে চাইছো? জিত, তুমি কেন চলে এলে ওভাবে? মানে আমি কোথা থেকে আসলাম? ইয়ার কি করছো জিত? ক্যাফে থেকে? আরে ইয়ার কি তো তুমি করছো অহনা। কখন গেলাম আমি ক্যাফেতে? মানে? আরে আমি তো তোমাকে এটা বলার জন্য ফোন করলাম যে আমি বেরোবার ঠিক আগের মুহূর্তে মাথায় একটা জোরে আঘাত লাগলো কিসের যেন। আমি বুঝতে পারলাম না, হঠাৎ সেন্সলেস হয়ে গিয়েছিলাম। প্রায় রক্তারক্তি কাণ্ড। আরে আমার বাবা মা তো এই কিছুক্ষণ আগে আমাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এলো। আর ইউ কিডিং? আরে চোখ তো তুমি করছো, ইউ ব্লাডি ফুল। আজকাল কি মারিজুয়ানা ধরেছো নেশা করার জন্য? হ্যাঁ, সেদিনকে ছাই দিলে গিফট বলে, আর আজকে বলছো আমি নাকি তোমার সঙ্গে ছিলাম। বাহ, অসাধারণ। আর কিছু বলার সুযোগ না দিয়ে জিত ফোনটা কেটে দিল। অহনা আর ঘুরিয়ে কলব্যাক করল না। তার মস্তিষ্ক ততক্ষণে কাজ করা বন্ধ করে দিয়েছে। পরের দিন 10টা নাগাদ সোজা বেগবাগানের সেই ক্যাফেতে গিয়ে হাজির হলো অহনা। উদ্দেশ্য সেই একটাই, সিসিটিভি ফুটেজ দেখতে যাওয়া। কাউন্টারে বসা ম্যানেজার চিনতেই পেরেছিল বাকি কর্মচারীরাও। অহনা লক্ষ্য করল সবাই তার দিকে কেমন চোখে তাকাচ্ছে। খুব অস্বস্তি লাগলো তার। অহনা যা বলল ম্যানেজার সেটা শুনে প্রায় আকাশ থেকে পড়ল। দেখুন, কালকে রাতে আমি এসেছিলাম একজনের সাথে। কি সব বলছেন? কাল রাতে কার সাথে আপনি এসেছিলেন? আপনি তো একাই এসেছিলেন, আপনার সাথে তো কেউ ছিল না। আপনি এখানে এলেন, বসলেন, ড্রিঙ্ক করলেন, আপন মনে বিড়বিড় করলেন, তারপর? আর কিছু শোনার অবকাশ ছিল না অহনার। তারপর সে যে কিভাবে ওখান থেকে বেরোলো, কিভাবে বাড়ি পৌঁছালো, নিজের ঘরে বসে কোনো মতে ফোনটা বের করে জিতকে সব ঘটনা খুলে বলল। শুনে খুব একচোট হাসলো জিত। তারপর বলল, বলেছিলাম না তুমি আসলে মারিজুয়ানা নিচ্ছ আজকাল। রাখো রাখো ফোনটা রাখো। অহনা নিজের মনে স্থির করল আর দেরি নয়, আজকেই আগরপাড়া যেতে হবে। এখন 12টা বাজে। ক্যাবে যেতে যেতে অহনার মা বারবার বলতে লাগলেন, কি প্রয়োজন ছিল আজ সকালে ওখানে যাবার? দেখছিস তো কি সব ঘটছে তোর সাথে। আগে সেটা মিটিয়ে আসলে হতো না? অহনা একটা কথাও বলল না, চুপ। গাড়িটা সোজা গিয়ে থামলো এক তান্ত্রিকের আশ্রমে।
অহনার মা অহনাকে নিয়ে যাচ্ছিলেন ভেতরে, কিন্তু তার আগেই থমকে দাঁড়ালেন। আশ্রমের ভেতরের পরিবেশ যেন থমথমে। বেশ অনেক লোকেরা দাঁড়িয়ে আছে, পুলিশও এসেছে। দু এক পা করে এগোলেন দুজনে। পরিচিত একজনকে ডেকে অহনার মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কি হয়েছে? পুলিশ কেন? আর বলো কেন দিদি, আজকে ভোর রাতে বাবা উঠেছিলেন বাথরুমে, তখন কে যেন বাবার মাথার টিপ করে পাথর ছুঁড়েছে, বাবা মারা গেছেন। কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। স্বাভাবিকভাবেই আচমকা এই রকম ভয়ঙ্কর একটা কথা শুনে অহনার মা শিউরে উঠলেন। অহনার হাতটা ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, সে কি? হ্যাঁ দিদি, হ্যাঁ, বাবা চিৎকার করে উঠেছিলেন শুনে আমরা শিষ্যরা দৌড়ে গেলাম, কিন্তু কাউকে দেখিনি। আর অত বড় পাথর আমাদের আশ্রমে নেই, বুঝতেই পারছি না কিভাবে হলো। খবর পেয়ে পুলিশ এসছে। সুমন্ত, হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। অহনার মা বুঝে উঠলেন আর এখানে থেকে লাভ তো হবেই না, উল্টে পুলিশি ঝামেলায় ফাঁসতে পারেন। বাকি দিনটা একটা অবসাদের মধ্যে দিয়ে কিভাবে যে কেটে গেল বুঝতে পারল না অহনা। সেদিন রাত্রিবেলা অহনা নিজের বাড়ি পায়চারি করছিল, আর সন্ধেবেলায় যা হলো তারপর কি করবে সে ঠিক বুঝতে পারছে না। অফিসের প্রায় প্রত্যেকেই জিৎ অহনার প্রেম কাহিনী জানে। আজ দুপুরে জিৎ আগেই খেয়ে নিয়েছে। শুধু তাই নয়, গোটা দিন রীতিমতো অহনাকে এড়িয়ে যাচ্ছে, এটা সকলেরই চোখে পড়েছে। অহনা জিৎকে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর করেই নিজের ফাঁকা বাড়িতে নিয়ে এসেছিল। ওর মা বাপি একটা ইনভিটেশনে গিয়েছিল, ফলত ফাঁকা বাড়িতে এমন একটা গোপন জিনিস জিতের হাতে তুলে দিয়েছিল যা জিত এর আগে বহুবার চেয়েও পায়নি। এখন জিতকে তার দিকে পুনরায় আকৃষ্ট করতে এর চেয়ে ভালো অপশন আর তার কাছে ছিল না। কিন্তু চরম সুখের মুহূর্তে এমন একটা জিনিস ঘটল যা তাকে ভয় সিঁটিয়ে দিয়েছিল। সে যেমন এই অতিলৌকিক ক্রিয়াকলাপের কিছুই বুঝতে পারছে না, ঠিক তেমনি এই সময় তিনটে কাঁটা তাকে একসাথে বিঁধছে। এক, জিতের এর পরের আচরণ কি হবে। 2, সামনে অফিসে একটা ভাইটাল প্রজেক্টের প্রেজেন্টেশন আছে। আর 3, জিত যদি এভাবে মুখ ঘুরিয়ে থাকে তাহলে সামনের সপ্তাহে তার বার্থডে সেলিব্রেশন হবে কিভাবে। হঠাৎ একটা হাসির শব্দ এলো ঘরে। কে? কোনো মেয়ে বলে মনে হলো না। অহনা চমকে তাকালো চারিদিকে, কই কেউ নেই তো। অহনা আবার নিজের মনে ভাবতে লাগলো সব, কিন্তু আবার একটা হাসির শব্দ হলো। অহনার ভয়টা আবার বেড়ে গেল। এসব কি হচ্ছে তার সাথে? এটা তার মনের ভুল নয়, যেটা হচ্ছে সেটা অলৌকিক কিছুই, যার হাত থেকে বাঁচার জন্য সে আজ গিয়েছিল, সেখান থেকেও বিফল হয়ে আসতে হয়েছে। তাহলে কি সত্যিই তার পিছনে কেউ বা কিছু? কিন্তু কেন? ড্রয়ার থেকে বের করে আনলো সরস্বতী ঠাকুরের একটা ছবি, যেটা তাকে তার মামা স্কুলে পড়ার সময় দিয়ে বলেছিলেন সব সময় সাথে রাখতে। মামার কথা ফেলতে পারেনি, তাই ছবিটা ড্রয়ারে রেখে দিয়েছিল। আর আজকে বের করে একেবারে নিজের কাছে নিয়ে শুলো সে। ভয়ের সময় যেমন করে মানুষ যা পায় আঁকড়ে ধরে থাকে। রাত তখন 3টে বাজে। অহনার ঘুমটা একটা ধাক্কা খেয়ে ভেঙে গেল, যেন মনে হলো কেউ তাকে জোর করে তুলে দিল। অবাক অহনা চারপাশে তাকালো। অবাক এবং বিরক্তি দুই লাগলো তার। আবার ঘুমোবার চেষ্টা করলো ব্ল্যাঙ্কেট টেনে, কিন্তু খানিক পরেই ঘুমটা ভেঙে গেল, কারণ ঘরের মধ্যে একটা শব্দ হচ্ছে এবং বেশ ঠান্ডা। লাফিয়ে উঠল অহনা। ঘরের মধ্যে পাখা চলছে। ঘরটা যেন ফ্রিজের মতো ঠান্ডা, কিন্তু অহনার কপাল বেয়ে ঘাম ঝরছে ভয়ে। ঘরের মধ্যে আপনা আপনি পাখা চলছে কিভাবে? কাঁপা কাঁপা হাতে
বন্ধ করে দিল ফ্যানটা। তাকিয়ে রইল ক্রমে বন্ধ হয়ে যাওয়া ফ্যানটার দিকে। পরের দিন জিৎ আর অহনা মুখোমুখি বসেছিল ক্যাফের টেবিলে। দুজনেই চুপ। অহনা যেন মরে যাচ্ছে। সে কিছুতেই জিৎকে বিশ্বাস করাতে পারছে না যে তার সাথে কি হয়ে চলেছে। কাঁদো কাঁদো গলায় সে বলল, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি 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 কিছু করিনি, আমি 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 কিচ্ছু করিনি। জিৎ দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। আসলে আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। একজনের মোবাইল হঠাৎ হারিয়ে গিয়েছিল। সেটা অনেক খুঁজে রিং বাজিয়ে অবশেষে পাওয়া যায় অহনার টেবিলের ডেস্কে। অহনাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। একটা উপায় অবশ্য ছিল অহনার বাঁচার, সেটা হলো সিসিটিভি ফুটেজ, কিন্তু সেটাও আজ কাজ করছে না। অহনা কিছুতেই বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। কাজের জন্য অনেক সময় কর্মচারীদের উঠতে হয় ডেস্ক থেকে, অন্যের ডেস্কে যেতে হয়। যার মোবাইল চুরি গেছে তার ডেস্কেই গিয়েছিল অহনা আজ। অহনা স্পষ্ট জানে সে চুরি করেনি, কিন্তু প্রমাণ তার পক্ষে কিছুই নেই। জিতকেও যে এর জন্য ঘুরিয়ে কথা শুনতে হবে সেটা বলাই বাহুল্য, এবং যাচ্ছে তাই ভাবে শুনতে হয়েছে। অহনা হাজার চেষ্টা করেও বোঝাতে পারছে না তাকে। আশেপাশে টেবিল থেকে মাঝে মাঝে লোকে ঘুরে দেখছে তাদের দিকে। জিতের অস্বস্তি লাগছে। হয়তো অস্বস্তি কাটাবার জন্যই সে বলল, না, ইটস ওকে, ইটস ওকে, আমি 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 দেখছি কিছু একটা ভুল হয়ে গিয়ে থাকবে। আমি আমি দেখবো কিছু একটা বলে যদি চুপ করানো যায়। দেখছি কি করা যায়, ওকে একটু ভাবতে দাও। অহনা একটু স্বস্তি পেল। যদি জিত পাশে থাকে তাহলে সে খুব নিশ্চিন্ত। এর মাঝে দুটো দিন, মঙ্গল আর বুধবার, আর কিছুই হলো না অহনার সাথে। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। অহনার কিন্তু এতে অস্বস্তিটা বেড়ে গেল। কারণ যে বা যা কিছু তাকে ভয় দেখায় রোজ, সেটা হঠাৎ চুপ করে গেল কিভাবে? এটা ঝড়ের আগের শান্ত প্রকৃতি না তো? হ্যাঁ, সে যে আছে এটা অহনা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে। কিন্তু জীবন তো কোনো কিছুর জন্য থেমে থাকে না। তাই যতই ভয় পাক, অহনাকে তো চলতে হবে। কিন্তু যেটা কথা তা হলো, এই বিচিত্র সমস্যার সমাধান কোথায়? হঠাৎ অহনার মাথায় একটা বুদ্ধি ঝিলিক দিয়ে উঠল। সমস্যার সমাধান হবে কিনা সে জানে না, কিন্তু একটা সারপ্রাইজ সে জিতকে দেবে। সেটা পেয়ে জিত নিশ্চয়ই তার কথায় বিশ্বাস করতে বিবেচনা করবে। জিতের জন্মদিন আর 3 দিন পরে শনিবার, সেই দিনই সারপ্রাইজটা দিতে হবে। জিতের জন্মদিনের দিন সকালবেলায় অফিস যাওয়ার আগে গিফট কিনল, একটা সুন্দর টি শার্ট। সেদিন লাঞ্চ টাইম নাগাদ 2-3 জনকে সাথে নিয়ে তাদের ক্যান্টিনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো জিতের জন্য। এমনিতেই সোমবারে মোবাইল চুরি সংক্রান্ত ঘটনায় তার সাথে কয়েকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তবুও যে 2-4 জনের সঙ্গে এখনো সম্পর্ক ভালো আছে তাদের নিয়েই সে এসেছে। কয়েক মিনিট পরেই জিত এলো। অহনাকে দেখে যেন একটু চমকে গেল সে। অহনা নিজেই এগিয়ে এসে জিতের হাতে তুলে দিল প্যাকেটটা। হ্যাপি বার্থডে জিত। জিত বেশ অবাকই হলো। এর আগে অহনা যা দিয়েছে ওকে জন্মদিনের গিফট হিসাবে, সেটা সবার আড়ালে দিয়েছে, কিন্তু এবারে একদম সবার সামনে। তাহলে ও যা যা করছে সেগুলো? যদিও অহনা বারবার বলেছে ওর সাথে যা যা হচ্ছে সেগুলো ওর হাতে কিছুই নেই, সেগুলো সবই হচ্ছে কোনো এক অতিলৌকিক ঘটনা। জিত বিশ্বাস করেনি। তবে অহনা আজকের সারপ্রাইজে জিতের কোথায় যেন মনে সামান্য চিন্তা দেখা দিতে লাগলো। হয়তো অহনা ঠিক বলছে,
মহাবিশ্বে প্রতিনিয়ত কত রকম অলৌকিক ঘটনা ঘটে চলেছে। সামান্য মানুষ হয়ে তার খবর কি জিৎ রাখতে পারে? সবাই জন্মদিনে শুভেচ্ছা জানালো জিৎকে। কথা হলো আজ সন্ধেবেলায় জিৎ আর অহনা একটা রেস্তোরাঁতে যাবে। জিৎ একটা টি শার্ট পরেই যাবে। শার্টটা সত্যিই খুব সুন্দর। জিতের পছন্দ হলো। অহনা একটু হাঁপ ছেড়ে বাঁচল। হয়তো জিৎ মাফ করে দিয়েছে কালকের ঘটনাটা। কিন্তু আজকে অহনা দাবি করে বসলো তারা আজ অফিস থেকে সরাসরি যাবে রেস্তোরাঁতেই। কারণ কয়েকদিন আগে যা হয়েছিল আজকেও সেটা হোক সে চায় না। সন্ধেবেলায় অফিসের ওয়াশরুম থেকে জামা পাল্টে আসতে গেল জিৎ। অহনা অপেক্ষা করতে লাগলো। তখন কয়েকজন অফিসে ছিল, তাদের কাজ বাকি আছে। বেশিক্ষণ কাটল না, হঠাৎ ওয়াশরুম থেকে একটা আর্তনাদ ভেসে এলো। জিতের আর্তনাদ। খানিক পরেই প্রচন্ড রেগে জিৎ বাইরে এসে সোজা শার্টটা ছুঁড়ে মারল অহনার দিকে। এটা কি দিয়েছ তুমি? সারা গায়ে চলে যাচ্ছে, চুলুনি শুরু হয়েছে সারা গায়ে। ছি 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 ছি, এই ছিল তোমার মনে? বাকিরা কৌতূহলী হয়ে উঠে এলো। জিৎ তাদের নিজের জামার অংশ সরিয়ে দেখালো। সত্যি তার গায়ে লাল কালো চাকা চাকা মতো কি সব হয়ে গেছে। অহনা আর সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে উঠল। তুমি তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। এনাফ, এনাফ ইজ এনাফ অহনা। আমি তো মুখটা জাস্ট ছি। বেরিয়ে গেল জিৎ। অহনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পিছনে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। শব্দগুলো বুঝতে না পারলেও সেগুলো যে তাকে নিয়েই সেটা সে বুঝতে পেরেছে। এরই মাঝে একটা ছেলে হঠাৎ বলে উঠল, অহনা, মঙ্গলবার প্রেজেন্টেশন আছে আমাদের সিইও আর ক্লায়েন্ট পার্টির সামনে, মনে আছে তো? কথাটার মধ্যে শ্লেষ লুকিয়েছিল। কারণ অহনা যে কাজ না করে জিতের পেছনে সময় নষ্ট করছে এটা যেন সে পরোক্ষভাবে বুঝিয়ে দিল। আসলে এই ছেলেটা কিছুদিন ধরে অহনার পিছনে পড়েছিল। অহনা পাত্তা দেয়নি, কিন্তু আজ দিতে হচ্ছে। কারণ ওর ওপর ভার দেওয়া প্রজেক্টের প্রেজেন্টেশনের একটা স্লাইডও সে তৈরি করতে পারেনি। কাল রবিবারের মধ্যে তাকে করতে হবে। কিন্তু এই মানসিক অবস্থায়, কিন্তু চাকরি বাঁচাতে গেলে তাকে এটা করতেই হবে। দেখতে দেখতে মঙ্গলবার এসে পড়ল। আজকে অহনার কাজের রিভলিউশন হবে। এটা সাকসেসফুল হলে বড় একটা প্রজেক্ট হাতে আসবে কোম্পানির। প্রজেক্ট ভ্যালু প্রায় কোটি টাকার উপরে। সাকসেস হলে অহনার মাইনে বাড়বে। যথারীতি ল্যাপটপ খুলে প্রজেক্টে নিজের কাজের প্রেজেন্টেশন খুলল অহনা। কিন্তু যেটা দেখল সেটা দেখে প্রায় জ্ঞান হারিয়ে পড়েই যাচ্ছিল মাটিতে। চেয়ার ধরে কোনো মতে সামলালো নিজেকে। বুকের ভেতর যেন একটা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কেউ। কানের পাশে যেন আগ্নেয়গিরির হলকা বইছে। প্রেজেন্টেশন কোথায়? এই যে কতগুলো বাচ্চাদের কার্টুন। ক্লায়েন্ট পার্টি রাগ করে বেরিয়ে গেলেন। কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল। সিইও নিজের ঘরে ডেকে যাচ্ছে তাই অপমান করলেন অহনাকে। এবং এটাও অহনা শুনতে পেল তিনি হেড অফিসে অহনার চাকরি টার্মিনেট করার জন্য মেল করেছেন। অহনার একটা কথাও তিনি শুনলেন না। অহনা শূন্য দৃষ্টি আর শূন্য মস্তিষ্কে অনেক কষ্টে নিজের দেহটাকে টেনে টেনে নিয়ে বেরোলো সেদিন অফিস থেকে। চাকরিটা চলে গেল এত সহজে। চারপাশে আলো ঝলমলে চিরকালের প্রিয় কলকাতাকে বড় অসহ্য লাগছে আজ। মনে হচ্ছে যেন শ্মশানের নিস্তব্ধ অন্ধকার পরিবেশে বসে থাকলে ভালো হতো। অহনা জানি সেদিনকেই বুঝতে পেরেছিল কেন এসব হচ্ছে। ও যা একদিন করেছে তার ফল ও হাতে নাতে পেয়েছে বিভিন্নভাবে। কিন্তু আফসোস কোনো চেষ্টা করেনি সে। অবশ্য করেই বা কি হতো।
অহনা এইসব ব্যাপার ভাবতে ভাবতে লক্ষ্য করেনি কখন একটা বাস তার পিছনে এসে পড়েছে। বাসটা ব্রেক কষলেও ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। মর্গের বাইরে দাঁড়িয়েছিল জিৎ, ছিলেন অহনার বাবা মাও। মা থেকে থেকে অজ্ঞান হয়ে পড়ছেন। বাস চালকের বিরুদ্ধে বেশি বড় কেস দিতে পারেনি পুলিশ, কারণ রাস্তার সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে অহনা নিজেই ফুটপাত থেকে বাসের সামনে এসে দাঁড়িয়েছে। পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিৎকেও, কিন্তু আত্মহত্যার প্ররোচনামূলক কোনো প্রমাণ নেই অফিসের বিরুদ্ধে। অহনা যে প্রেজেন্টেশন নিয়ে ছেলে খেলা করেছে সেই প্রমাণ পুলিশ দেখল, এবং তারপরে চাকরি যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু জিতের সাথে যে সম্পর্ক ভালো যাচ্ছিল না অহনার, এই তথ্য অফিসের কর্মচারীদের জিজ্ঞাসা করে জানতে পেরেছে পুলিশ। কাজেই তাকে ডেকে দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে। মঙ্গলবার অহনা মারা গেছে। বৃহস্পতিবারেও জিতকে থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে আসতে হয়েছে। জিত যে গত শুক্রবার অহনাদের বাড়ি গিয়েছিল সেটাও পুলিশ জানতে পেরেছে। সেদিন কি হয়েছিল সেটাই আজ তার জিজ্ঞাসা। জিত প্রায় লজ্জায় মাটিতে মিশে গিয়েছিল উত্তরটা দিতে গিয়ে। অহনা কেন সেদিন পাগলের মতো আচরণ করেছিল সেটা সে বলতে পারেনি। উল্টে পুলিশের সন্দেহ বেড়ে গেছে। বাড়ি ফিরে মাথা ধরে চুপ করে বসে রইল জিত। এই শহর থেকে আপাতত তার বেরোনোর কোনো উপায় নেই। পুলিশের কড়া নিষেধ। হে ঈশ্বর, এ কি হচ্ছে এসব? হঠাৎ জিতের নাকে একটা গন্ধ এলো, একটা সুন্দর পারফিউমের গন্ধ। সুন্দর হলেও সস্তা, এটা সে চেনে। জিতের নিজেরও পারফিউমের প্যাশন খুব। সে পারফিউমের গন্ধটা চিনতে পারল এবং মনে পড়ে গেল এই পারফিউম কে মাখত। শুধু পারফিউম নয়, সাথে শুনতে পেল একটা চেনা গানের সুর। সেটা শোনার সাথে সাথেই জিতের সারা দেহ কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। না না, সে কোথা থেকে আসবে? সে তো নেই। আর এই বদ্ধ ঘরে, কিন্তু সত্যিই তো আসছে। জিত চারপাশে ঘুরে তাকালো গন্ধটা কোথা দিয়ে আসছে বোঝার জন্য। সুরটা তাকে চারপাশ দিয়ে ঘিরেই ধরেছে। এটা কিভাবে হয়? জিত উঠে দাঁড়িয়ে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশেষে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে গেল, কারণ সুরটা সেখান থেকেই ভেসে আসছে। আয়না থেকে? জিত অবাক হয়ে বলল। আয়নার পাশে কোনো গন্ধের উৎস আছে কিনা সে দেখতে গেল, কিন্তু হঠাৎ তার একটা খটকা লাগলো। তার মনে হলো যেন তার প্রতিবিম্ব আয়না থেকে সরেনি। জিত দ্রুত আবার দেখলো আয়নাটাকে। এটা কি দেখছে সে? তার প্রতিবিম্ব নিষ্ঠুর হাসির মুখ করে তাকিয়ে আছে তার দিকে। জিতের বুকে যেন প্রচন্ড একটা ধাক্কা লাগলো। সে দুপা পিছিয়ে গেল, কিন্তু তার প্রতিবিম্ব এখনো তার দিকে তাকিয়ে আছে। কিন্তু প্রতিবিম্বটা কার? এটা তো না না, এটা তো তার লাগছে না। এটা তো অন্য কারোর। এটা তো। অস্ফুটে জিতের মুখ থেকে বেরোলো, সুমি, মৌসুমি। কোনো সন্দেহ নেই, ওই প্রতিবিম্ব ওটা মৌ, অর্থাৎ মৌসুমীরই। কিন্তু মৌ তো মারা গেছে। জিতের মনে পড়ল দিন কয়েক আগেকার কথা। যখন সে রাতের বেলায় অহনার সাথে কথা বলছিল, তখন মৌসুমীর ভাই ফোন করেছিল। অহনাকে হোল্ড করিয়ে ফোনটা ধরেছিল জিত। মৌয়ের ভাইয়ের কথাগুলো শুনে
জিতের মুখ বিরক্তিতে ভরে উঠেছিল। অহনার সাথে রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিয়েছিল ছেলেটা। এখন মনে আছে মৌয়ের ভাই কাঁদতে কাঁদতে বলেছিল, অর্কদা, দিদিয়া সুইসাইড করেছে। আরে আমি কি করবো বলতো? রাখ রাখ ফোনটা রাখ। সব মনে পড়েছে জিতের, আর সেটা ভেবেই জিতের মনে হচ্ছে ওর পা দুটো কেউ যেন মাটিতে আটকে দিয়েছে। রক্তের প্রবাহ যেন থেমে গেছে, মাথাটা কাজ করছে না আর। এক একবার মনে হচ্ছে প্রাণ না বেরিয়ে যায়। উল্টো দিকের আয়নায় এখনো স্পষ্ট মৌয়ের প্রতিবিম্ব, সাদা ফ্যাকাশে মুখ, চোখ দুটো ঘোলাটে, হাত পা শুকিয়ে সরু হয়ে গেছে, গলায় দড়ির দাগ। ফ্যাস ফ্যাসে গলাতে মৌয়ের প্রতিবিম্ব বলে উঠল, অবাক হচ্ছ বাবা? নাকি অর্ক? নাকি অর্কজিৎ? নাকি অহনা যেভাবে বলতো জি? বলেই হা হা করে হেসে উঠল মৌ। জানুয়ারির ঠান্ডাতেও অর্কর অর্থাৎ অর্কজিতের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। কি ভাবছো? অহনা কিচ্ছু ভুল বলেনি। সত্যি ওর সাথে যা যা হয়েছে সব সত্যি। ওর দেওয়া উপহারটা তো ছাইতে পাল্টে গেল। আর তোমার জামাটা তোমার গায়ে বিষের মতো বেঁধে গেছিল। হ্যাঁ, সবটাই আমি করেছি। আর সেদিন তোমাকে অজ্ঞান করে দেওয়া, সেটাও তো আমি করেছি। আরো আছে, তোমার রূপ ধরেও সেদিন আমি তোর সাথে ছিলাম। জিতের মাথায় যেন ঝড় বয়ে যেতে লাগলো। এসব কি শুনছে সে? এসবের মূলে তাহলে এতদিন ধরে ভ্রূণাক্ষরেও বুঝতে পারেনি ও। আচ্ছা, অহনা কি সবটা? অহনা ভেবেছিল ওই তান্ত্রিক বাবার সাহায্য নিয়ে আমাকে জব্দ করবে, আমাকে। আচ্ছা বাবা, কি করে করবে? ওকে তো আমি মেরে ফেলেছিলাম। আর তুমি কি ভেবেছিলে বাবা? তুমি আর অহনা বড় ঘনিষ্ঠ হবে। ঘনিষ্ঠ? হ্যাঁ অর্ক, ওদের অহনা কি দেখে অত ভয় পেয়েছিল তুমি জানো? আমাকে দেখেছিল। কোথায় জানো? তোমার পিছনে। হ্যাঁ, কিন্তু আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম একদম চুপ থাকতে, না হলেই ওকে আমি মেরে ফেল। আর ওর ওই যে কাজের জায়গা, ওই কাজের জায়গাটা যে নষ্ট হয়েছে, সেটাও তো আমারই অবদান। হ্যাঁ, আমারই জন্য অর্ক, আমারই জন্য। কেন কেন মৌ, কেন? কেন কেন? কোন মুখে তুমি প্রশ্নটা করছো জি? প্রশ্নটা শুনেই মৌয়ের প্রেত কণ্ঠস্বর ঝলসে উঠল। তোমরা বড় লোকেরা কিভাবে বুঝবে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার কিভাবে বেঁচে থাকার লড়াই করে? অর্ক, তোমার কি আজ মনে পড়ছে যেদিন চাকরি হারাবার পরে তোমার পরিবারের লোকেরাও তোমার পাশে দাঁড়ায়নি? আর তোমার মা তোমার বাবার ছেড়ে যাওয়া ব্যবসার মালিকানা আর টাকা পয়সা নিয়েই তো ব্যস্ত ছিলেন। তিনি টাকাকে যতটা চেনেন ততটা সন্তানের পাশে দাঁড়ালে বোধহয় আজ এই দিনটা দেখতে হতো না। শেষ কথাটা যেন অনেক ঘৃণা নিয়েই বলল মৌ। কথাটা অস্বীকার করতে পারবে না জিৎ। বাবার কয়েকটা ব্যবসা ছিল বড় বাজারে, স্বাভাবিক, টাকার পিছনেই ছুটেছেন মহিলা। জিৎ নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল বলেই তার চাকরি করা। যদি কোনোদিন চাকরি ভালো না লাগে, মা আর ব্যবসা দেখতে পারছেন না, সেই সময় সে ব্যবসা দেখবে বলে মনস্থির করেছিল। কিন্তু আজ
মৌ আবার চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে বুঝলে অন্তত আমি তোমার চাকরি হারাবার পরে তোমার পাশে দাঁড়াতাম না। তোমার মনে আছে কথাগুলো? তুমি বোঝো যে একটা কারখানার কর্মচারী যখন চাকরি চলে যায়, কারখানা বন্ধ হয়ে গিয়ে, তখন তাদের পরিবারের উপর কি প্রভাবটা পড়ে। আর সেই পরিবারের একমাত্র রোজগারের সদস্য তখন আমি। তোমার মনে আছে আমি তখন রিসেপশনে কাজ করে, ছাত্র পড়িয়ে, বাড়ির সমস্ত খরচ চালিয়ে, তারপরে তোমার হাত খরচও চালাতাম। সবটাই ভুলে গেলে বেঈমান। জিতের আবার একটা পুরনো কথা মনে পড়ল। মৌকে দেখতে অহনার মতো সুন্দরী মোটেও ছিল না। একটা সস্তার পারফিউম মাখতো আর একটা কাজল দিত। এই ছিল মৌয়ের রূপচর্চা। জিতের প্রথম প্রেমিকা তাকে ছেড়ে যখন চলে গিয়েছিল, তখন তার নজর পড়েছিল মৌয়ের দিকে। প্রাণ চঞ্চল মৌকে দেখে সেই সময় মনে হয়েছিল এ একমাত্র উপযুক্ত। কিন্তু বড় লোকের ছেলে জিতের কি প্রেমিকার অভাব হবে? 2 দিন পরেই আর একজনকে মনে ধরল তার, কিন্তু সেটাও টিকল না। মৌয়ের কাছে আবার ফিরে আসতে হলো। এরই মাঝে তার চাকরি গেল। কি মনে পড়ছে? প্রথমবার তুমি আমার সাথে বেইমানি করলেও আমি কিচ্ছু বলিনি। উল্টে তোমার বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়িয়েছি। আর যেই তুমি নতুন চাকরি পেলে, অহনাকে পেলে, আবার তুমি আগে চলে ফিরে গেলে। সারা দেহ কাঁপতে শুরু করেছে। জিতের আরো একটা কথা মনে পড়ে গেল। শুধু ভুলে যাওয়াই তো নয়, তার উঁচু নজর তখন নিম্ন মধ্য পরিবারের মৌকে রীতিমতো বিরক্তির দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। আমি তোমার কাছে কি চেয়েছিলাম বলো? শুধু তো একটু ভালোবাসা, আর এছাড়া আর কোনো কিছু কি আমার তোমার কাছে চাওয়ার ছিল বলো? তুমি না, তোমরা দিনের পর দিন আমার উপর মানসিক অত্যাচার চালিয়েছো। মনে পড়ে আমার থাকার মধ্যে ছিল তো শুধু তোমার সাথে কাটানো কটা সুখ স্মৃতি আর ওই গানটা শুনে আমি যখন চোখের জল ফেলছি, তখন তুমি তখন সুখ সাগরে ডুবে আছো অহনার সাথে। অর্ক, আমি গলায় দড়ি দেবার আগে পর্যন্ত তোমাকে ভুলিনি, না ভুলেছি ওই অহনাকে। কথাটা সত্যি। তার আর্থিক অবস্থা, রূপ, বাবার চাকরি যাওয়া নিয়ে জিত এমনকি অহনা পর্যন্ত তাকে মনে আঘাত দিয়ে কথা বলতো। মৌ রোজ বাড়িতে নীরবে কাঁদত, কেউ জানতেই পারত না। বড্ড কষ্ট হতো তার। কিন্তু একদিন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তোমাকে তো আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম অর্ক। তাই তোমার দেওয়া কষ্টটা আর সহ্য হলো না। আমি গলায় দড়ি দিলাম। সেই সময় কিন্তু আমার বাড়ির কথা মনে পড়েনি জানো, কিন্তু তুমি আমার ভালোবাসার গুরুত্ব বোঝো। তুমি কোনোদিন তুমি বোঝার চেষ্টা করেছো আমার ভালোবাসার গুরুত্ব? না, তুমি সারা জীবন শুধু আমাকে এক্সপ্লয়েট করেছো, শুধু তোমার নিজের স্বার্থে। তবুও আমি তোমাকে ফাঁসিয়ে যাইনি অর্ক। আর তুমি এতটাই নিষ্ঠুর যে আমার মরার খবর পেয়েও একটিবারও তুমি দুঃখ প্রকাশ করলে না। আমাকে ক্ষমা করো। আমি আসলে আমি ক্ষমা? হ্যাঁ,
করেছি। ক্ষমা তো তোমাকে আমি করেই দিয়েছি, আর ক্ষমা করেছি বলেই তোমার ক্ষতি করার আগে অহনাকে আমি তোমার পথের থেকে সরিয়ে দিলাম। অবশ্য তুমি না উৎসাহ দিলে অহনা তো আমাকে অত কথা বলতেই পারতো না। কিন্তু তোমাকে যে আমি বড্ড ভালোবাসি অর্ক, তাই তোমার আমি কিচ্ছু করিনি। যাই হোক অর্ক, বিশ্বাস করো, তোমাকে আমি বড্ড ভালোবাসি। তাই তো তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। না 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 না, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, প্লিজ 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 আমার ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না। মৌয়ের প্রতিবিম্ব আস্তে আস্তে বেরিয়ে আসছে আয়না থেকে। আয়নাটা এতক্ষণ যেন জীবন আর মৃত্যুর মাঝের একটা বাধা হয়ে কাজ করছিল, এখন সেটাও ভেঙে যাচ্ছে। নেই, আর কিছুই নেই। ওই যে মৌ এগিয়ে যাচ্ছে অর্কের দিকে। ভালোবাসা কি সেটা? মানুষকে উদার হতে শেখায়, নাকি নিজের ভেবে কুক্ষিগত হতে শেখায়? ভালোবাসায় কি থাকে, যন্ত্রণা নাকি শান্তি? যদি তাই হবে, তবে এই রকম পরিণতি কিভাবে হয়? ওই যে মৌয়ের হাত অর্কর গলা ছুঁয়ে ফেলেছে, আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই হয়তো একটা প্রেমের কাহিনী পুনরায় শুরু হবে। জীবনে যা হয়নি, হয়তো মরণে তাই হবে। ওই মৌয়ের হাতের ভেতর অর্কর গলা, মরণ যন্ত্রণায় সে পা দাপাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে কি এইভাবে নিজের কাছে নিজের হাতে সরিয়ে নিচ্ছে মৌ? তার চোখে মুখে এক পরম শান্তির ছাপ, আর কয়েক মুহূর্তের পরে তার প্রাপ্তির কথা ভেবে আজ যেন এক প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। যেন বহু বছর আগে কোনো প্রেমিক তার প্রেমিকাকে শেষবারের মতো এরকম এক নিঝুম রাতে কথা দিয়েছিল সাথে থাকার, সারা জীবন একসাথে কাটানোর। দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা। মৌসুমী এগিয়ে আসছে তার দিকে, একদম কাছে। ঠোঁটে লেগে আছে তার সব সময়ের প্রিয় গানটা। খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন করে ফোটে ঝরে যাবে বলে, তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। আধারে মায়া বাড়ি, পারো যদি করো ক্ষমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। আধারে মায়া বাড়ি, পারো যদি করো ক্ষমা। আশা রাখি